হ্যালো এভরিওয়ান, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডায়না ইমরোজ লাকি, ভয়েস বাই আরবি, পর্ব 29। তালুকদার বাড়ি আজ পুরোপুরি চুপসে গেছে। বাড়ির আশেপাশে কাক, চিল সমস্ত পাখিরা কোনো কারণে স্তব্ধ হয়ে গেছে। অশ্বশালা থেকে অশ্ববের হেঁসধ্বনি ভেসে আসছে না। খামার থেকে গরুর ঘণ্টার টুংটাং শব্দ আসছে না। দাসীদের আনাগোনা দেখা গেল না। ঘরের ভেতরে প্রবেশ করতে একটা কালো বিড়াল পথে পড়ল, ঠিক সুফিয়ানের সামনে। কুদ্দুস দাঁড়িয়ে পড়ল, কালো বিড়ালটির দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই অমঙ্গল কিছু হবে। আল্লাহ, তুমি সব কিছু ঠিকঠাক করে দাও, শয়তানগুলোকে দমন করে দাও বলে সুফিয়ানকে নিয়ে সে গোপন অলিগলির পথ ধরে হাঁটতে লাগলো। প্রথম চলে গিয়েছিল তিনতলায়। তিনতলার একটি গোপন সিঁড়ি বেয়ে নিচে নেমেছে। সেটা বেয়ে তারা হেঁটে চলেছে সরু একটি অন্ধকার পথে। পথের দুধারে মশাল। যে পথে যাচ্ছে সে পথ কিছু লোহার দরজা। সুফিয়ান আর কুদ্দুস একটা একটা দরজা অতিক্রম করে যেতে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে দরজাগুলো। সুফিয়ান খানিকটা অবাক হলেও কিছু বলল না। যত পা তার এগোচ্ছে, শুধু বুকের ভেতর ধুকপুক শব্দটা বাড়ছে। আজ সে কতদিন পর ফারদিনাকে দেখবে ভেবে আনন্দ পেলেও বেশিক্ষণ আনন্দ স্থায়ী হলো না। হাঁটতে হাঁটতে প্রায় 15 মিনিট পর একটা বড় দরজার সামনে এসে দাঁড়ালো। কুদ্দুস দড়ির মতো কিছু একটা ধরে টানলো, এরপর দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই সায়েম সামনে পড়ল। সে সুফিয়ানকে দেখে হেসে উঠল। কয়েক পা সামনে এগোতে চোখ পড়ল একটা খাঁচায় বন্দি বাঘ। অপরদিকে একটি কূপের মতো কিছু একটা, সেখানে একজন বসে কুমিরকে মাংস খাওয়াচ্ছে। কে জানে মানুষের না প্রাণীর। কিছুটা সামনে রানীর হালে একজন বসে আছে। সুফিয়ান তার মুখ দেখতে চাইল। পা বাড়িয়ে তার সামনে গেলে দেখতে পেল ঝিলমিলকে বসে বসে ফল খাচ্ছে, বিভিন্ন ধরনের ফল রাখা। সুফিয়ান ওকে দেখে বলল, ফারদিনা কোথায়? যা প্রশ্ন আছে আমাকে কর। আদিবের কণ্ঠ। সুফিয়ান ঘুরে তাকালো। দোতলার মতো একটি জায়গায় দাঁড়ানো আদিব, হাতে সিগারেটের ধোয়া সরু ঠোঁট ছেড়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে ধীরে স্থির পায়ে। সুফিয়ান তার দিকে তাকিয়ে বলল, তুই অমানুষ তা তো আমি আগে থেকে জানতাম। এখন দেখছি তুই জানোয়ারের থেকেও খারাপ। আদিব সুফিয়ানের মুখোমুখি হয়ে বলল, তুই নিজেকে বড্ড চালাক মানিস। তোর আসল পরিচয় আমরা জেনে গেছি, কিন্তু ফারদিনা এখনও সব কিছু জানে না। তুই নিজের মুখে ওকে সত্যটা বলবি। আমি তো সব কিছু বলতেই চেয়েছিলাম। তাহলে এতদিন কেন আমাকে মিথ্যে বলেছিস? এর পেছনেও কারণ আছে, সেসব পরে বলবো। আগে তুই তোর গল্প বল। বলে আদিব একটা চেয়ারের উপর বসলো। সুফিয়ান বলল, আগে আমি ফারদিনাকে দেখতে চাই, তারপর তোদের সাথে না হয় বৈঠকে বসবো। আদিব সিগারেটে সুখের টান দিল। ঘাড় ঘুরিয়ে কুদ্দুসের দিকে তাকিয়ে বলল, তোকে ধন্যবাদ সুফিয়ানকে নিয়ে আসার জন্য। কুদ্দুস কেটে কেটে সুফিয়ানের দিকে চেয়ে বলল, আমাকে মাফ করবেন ভাই, উনারাই বলেছে আপনাকে এখানে নিয়ে আসতে। কেন তা জানি না। সুফিয়ান কিছু না বলে আদিবের অপর পাশের চেয়ারে বসে বলল, ফারদিনাকে নিয়ে আয়। আদিব সায়েমকে বলল, ওকে নিয়ে আয়। সুফিয়ানের বুকের মাঝে কি যেন বেজে উঠল। হাতে পায়ের শক্তির হঠাৎ লোপ পেল। ফারদিনা তাকে ভুল বুঝেছে। মানুষটা কতটা কষ্ট পেয়েছে, এখন কিভাবে তার সামনে চোখ তুলে তাকাবে ভেবে সুফিয়ান লজ্জা লাগলো। কিছুক্ষণ পরে নুপুরের শব্দ আসলো। সুফিয়ান তাকালো। ফারদিনার হাত দুটো বাঁধা। আরিব আর রায়ান তাকে টেনে হিঁচড়ে নিয়ে এসে সুফিয়ানের পায়ের কাছে ছুঁড়ে ফেলল। সুফিয়ান দ্রুত ফারদিনার সামনে হাঁটু গেড়ে বসে তাকে সোজা করে বসিয়ে দিল। হাত দুটোর বাঁধন খুলে ফেলল। ফারদিনা সেই আগের চাকচিক্য করা রূপটি নেই। ধোঁয়াশা ছাপ মুখে, চোখ জলে ভিজে গিয়েছে, ছিপছিপে গরম হয়েছে মুখের। সুফিয়ান ফারদিনাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরতেই সায়েম, আরিব মিলে ফারদিনাকে সরিয়ে ফেলল। হঠাৎ ঘূর্ণিঝড়ের মতো তাকে সরিয়ে নেওয়ায় সুফিয়ান কিছু বুঝে উঠতে পারল না। সুফিয়ানের মেজাজ বিগড়ে গেল। ছুটে গিয়ে আরিবের কলার চেপে ধরল। বলল, আঘাত করার হলে আমাকে কর, দোষ সব আমার ছিল, ওকে মারছিস কেন? দুজন অনুযায়ী এসে সুফিয়ানকে সরিয়ে ফেলল। আদিব ঠান্ডা মাথায় বলল, রেগে গেলেই সব হারাবি। এখানে বস, তোর মুখোশের আড়ালে থাকা রূপটা ফারদিনাকে দেখা, তারপর শুরু হবে আসল খেল। সুফিয়ান শান্ত হলো। ফারদিনাকে এখান থেকে নিয়ে যাওয়া সহজে হবে না ভেবে চুপচাপ চেয়ারে বসলো।
ফারদিনা দেয়ালের পাশে হাত পা এক করে বসে আছে, তার সামনে আরিফ এবং রায়ান। আদিব বলল, কিছুক্ষণ আগে তোর কাছে একটা চিঠি এসেছে, কি লেখা ছিল? সুফিয়ান থেমে একবার ফারদিনার দিকে তাকালো, ঘুরে আদিবের দিকে তাকিয়ে বলল, ব্রিটিশ একদল বাহিনী আমাদের গ্রাম ঘিরে ফেলেছে। কেন? আদিব সব জেনে ও না জেনার ভান ধরছে। সুফিয়ান দৃষ্টি সরিয়ে ফেলল, কিছু বলল না। আদিব পুনরায় তাড়া দিল, বলল, চুপ করে থাকিস না, বল। একটা একটা করে বলছিস না, শুরু থেকে বল। সুফিয়ান কণ্ঠ খাদে নামিয়ে বলতে শুরু করলাম, সিন্ধুতলি আমাদের গ্রাম, সহজ এবং সুন্দরভাবে জীবনযাপন করছিলাম আমরা। আমি, আমার বাবা মা, ছোট 2 বোন মিলিয়ে ছিল আমাদের সুখের সংসার। ছোট বোন বিনতি, বড় বোন পিয়াসা। আমার বাবা ছিলেন সিলমন হায়দার, একজন প্রতাপশালী ও জমিদার। তার তোর বাবার একমাত্র বন্ধু। তোর বাবার সাথে আমার বাবার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। তোর বাবার ইচ্ছা ছিল আমার বড় বোন পিয়াসাকে তোর বউ বানাবে। একদিন তোর বাবা তোকে নিয়ে আমাদের গ্রামে যান বিয়ের প্রস্তাব দিতে, কিন্তু সেই মুহূর্তে আমি সিন্ধুতলি গ্রামে ছিলাম না, একটা কাজে বিদেশ গিয়েছিলাম। তোর বাবা বিয়ের প্রস্তাব দিলে আমার বাবা রাজি হন, পিয়াসাও এই বিয়েতে রাজি হয়। ও তোকে তখন থেকে ভালোবাসতে শুরু করে। এরপর 2 পরিবার মিলে বিয়ের 3 তারিখ ঠিক করেছিল। আমার কাছে সেসব নিয়ে চিঠি গেছিল, আমি সম্মতি জানিয়েছিলাম, কারণ আমার বোনের খুশি আমার কাছে সব। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর তোরা বিয়ের দিন ঠিক করিস, ঘুরিয়ে 2 মাস বাড়িয়ে দিস। আর তুই ঠিক এর মাঝে পিয়াসের সাথে দেখা করতে আমাদের বাড়িতে যাস, ওর সাথে তুই অন্তরঙ্গ মুহূর্ত কাটাস, অবৈধভাবে মিলিত হয়েছিস ওর সাথে। এরপর সেদিন তুই সেখান থেকে চলে আসিস। এভাবে 2 মাস কেটে যাওয়ার পর বিয়ের তারিখ ঘনিয়ে আসে, আর ঠিক সেই মুহূর্তে জানা যায় পিয়াসা অন্তঃসত্ত্বা। বিষয়টা কোনোভাবে তোর বাবার কানে যায়, তবে উনি সত্যটা জানতেন না যে এই সন্তান তোরই। তাকে বলা হয় সিলমন হায়দারের মেয়ের চরিত্র ঠিক নেই। তোর বাবা আমার বোনকে বেশ্যা বলেছিল। এরপর তোর কাছে চিঠি পাঠায় আমার বোন, আর তুই চিঠিতে জবাব দিয়েছিলি তুই নূরজাহান নামে একটা মেয়েকে ভালোবাসিস। তোদের সাথে ওদের শত্রুতা, তাই তোর বাবা কোনোদিন নূরজাহানের সাথে তোর বিয়ে দিবে না। আর তুই তোর বাবাকে যথেষ্ট সম্মান এবং ভয় করিস। তার মন রক্ষার্থে তুই বিয়ের আশা দিয়েছিলি আমার বোনকে। বিয়ের তারিখ তুই ঘুরিয়ে আমার বোনের সাথে মিলিত হোস, যাতে পথের কাঁটা তুই সহজে সরিয়ে ফেলতে পারিস। তোর সত্যটা জানার পর পিয়াসা ভেঙে পড়ে, আমাদের মান সম্মান চলে যায়, গ্রামের সবাই ছিছি করতে শুরু করে। এত লাঞ্ছনা আমার বোন সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে নিজের জীবন কোরবান করে। শেষ হয়ে যায় আমার নিষ্পাপ বোনের জীবনটা। বোনের শোক, গ্রামের সবার অপমান সহ্য করতে না পেরে আমার মা বাবাও আত্মহত্যা করে। চলে যায় চলে যায় আমার মা বাবা, ধ্বংস হয়ে যায় আমাদের পরিবার, হাসি খুশি ভরা জীবনটা নষ্ট হয়ে যায়। শুধু বেঁচে ছিল আমার দাদা এবং আমার ছোট বোন বিনতি। সংবাদ পেয়ে বিদেশ থেকে আমি ফিরে আসি। জাহাজ পথে বিদেশ থেকে দেশে ফিরতে সময় লাগে। ফিরে এসে আমার বোন এবং মা বাবার কবর দেখেছিলাম। সুফিয়ান এতটুকু বলে কেঁদে উঠল। কুদ্দুস মেঝেতে বসে সুফিয়ানের কথাগুলো শুনছিল, কাঁদছে। সুফিয়ান নিজেকে সামলে আবার বলল, আমি সব কিছু বিনতির কাছ থেকে জানতে পারি, তোদের ঠিকানা সংগ্রহ করি। উদ্দেশ্য ছিল তোদের সাথে বোঝাপড়া করার। ঠিক সেই মুহূর্তে আমার দাদাকে ব্রিটিশরা বন্দি করে। ওরা দাদাকে নিয়ে অত্যাচার করতে করতে উনিও মারা যান। আমি কিছুই করতে পারিনি। সেদিন পুরোপুরিভাবে আমি একা হয়ে গিয়েছিলাম। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো শুধু বেঁচে ছিল আমার বোন বিনতি। কিন্তু বাবা মা আর এবং আমার বোনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সহ্য করতে পারছিলাম না। আমার তখন উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই ছিল, তোদের পরিবার শেষ করা। আমি দিনক্ষণ ঠিক করি আলিমনগর আসার জন্য। আর ঠিক সেই মুহূর্তে ব্রিটিশ দল পুরো সিন্ধুতলি ঘেরাও করে ফেলে। বাবা চলে যাওয়াতে তাদের উত্তম সুযোগ হয় আমাদের গ্রাম দখল করা। আমার বোনকে ওরা বন্দি করে ফেলেছিল, আর আমাকে বলেছিল ওদের দলে যোগদান দেওয়ার জন্য। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, পাগলের মতো শুধু ছটফট করছিলাম। এরপর আমার মাথায় বুদ্ধি আসে, তোদের গ্রামকে আমি লক্ষ্য করি। আমাদের গ্রামের থেকেও তোদের গ্রাম বড় ছিল। আমি ব্রিটিশদের বোঝালাম, আলিমনগর গ্রাম অনেক বড়, আপনাদের ফ্যাক্টরি তৈরি করার জন্য সেই গ্রাম উপযুক্ত হবে। তাদের উদ্দেশ্য ছিল গ্রামের মানুষ মেরে ফেলে গ্রামকে মানবশূন্য করে সেখানে ভিন্ন ফ্যাক্টরি তৈরি করা।
যখন আমি বললাম তোদের গ্রাম বড়, তখন তারা লোভে পড়ে গেল। বলল, কিন্তু আলিমনগরের সর্দার রশিদ তালুকদারের সাথে প্রশাসনের লোকদের ভালো সম্পর্ক, তার গ্রাম দখল করা এত সহজ হবে না। সেদিন আমি ওদের ভরসা দেই, আমি নিজেই এই গ্রাম কৌশলে মানব শূন্য করব, কারণ আমার এমনিতেই ক্ষোভ ছিল তোদের উপর। তোদের গ্রাম ধ্বংস হলে আমার কিছুই যায় আসতো না। ব্রিটিশ প্রধানকে বললাম বিন্দিকে ছেড়ে দিতে, ও আমাদের বাড়িতে থাকবে, ওর যেন কোনো ক্ষতি না হয়। উনিও রাজি হন এবং আমাদের নির্দিষ্ট সময় দেন আলিমনগরকে উনার হাতের মুঠোয় নেওয়ার জন্য। আমি রাজি হই। এভাবে 2 দিন কেটে যাওয়ার পর আমি আলিমনগরের উদ্দেশ্যে রওনা হই। এই গ্রামে সেদিন আমি রাতে পৌঁছাই। প্রথমে এসেছিলাম তোদের বাড়ির চৌহাটে। সারা রাত ঘুরে ঘুরে চারপাশ দেখে নিশ্চিত হই তোদের বাড়িতে এত সহজে আনা যাবে না। কিন্তু আমার লক্ষ্য ছিল বিশেষ কাউকে দেখা। তোদের মধ্যে আমি তোদের বাড়ির প্রাচীর টপকে একটি ঘরের জানলার কাছে পৌঁছেছিলাম। সেদিন আমি সর্বপ্রথম ফারদিনাকে দেখেছিলাম। এরপর আমি জানতে পারি তোদের একমাত্র বোনের কথা। আমি আমার লক্ষ্য বদলে ফেললাম, ফিরে গেলাম আমার গ্রামে। ব্রিটিশ প্রধানের কাছ থেকে সময় বাড়িয়ে নেই, কারণ আমার মূল উদ্দেশ্য ছিল তোর বোনকে আমার প্রেমে ফেলানো। সব কিছু ঠিকঠাক করে আমি আলিমনগরে ফিরে আসলাম একজন কৃষকের পরিচয়ে, একজন রাখালের পরিচয়ে। নিজের একটা পরিচয় তৈরি করলাম তোদের গ্রামে এসে। মজিদ মিয়ার সাথে সর্বপ্রথম পরিচিত হই। উনি আমাকে কৃষিকাজ শিখিয়ে দেন, যদিও উনি আমার আসল পরিচয় জানতেন না। এভাবে কিছুটা সময় যাওয়ার পর সততা দেখিয়ে তোর বাবার সাথে আমি ঘনিষ্ঠ হই, তোর সাথে বন্ধুত্ব করি। আর ঠিক সেই সময়ের পর একদিন রাতে শিমুল গাছের নিচে বসেই বাঁশি বাজাচ্ছিলাম। আমি জানতাম এই বাঁশির সুর শুনে ফারদিনা ছুটি আসবে। ফারদিনা সেদিন সত্যি এসেছিল। আমি পরিচিত হলাম ওর সাথে, মুগ্ধ হলো ফারদিনা। আর সেই রাতে আমার ভাড়া করা লোক তোদের শত্রু সেজে ফারদিনাকে আক্রমণ করে। আমি ফারদিনাকে বাঁচাই। আমার লোক সেদিন ইচ্ছা করে আমার হাতেও আঘাত করেছিল, যাতে ফারদিনা আমার উপর আকৃষ্ট হয় এবং সন্দেহ না করে। এভাবেই দিন কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন সিদ্ধান্ত বদলে নিই, ফারদিনাকে অপহরণ করার পরিকল্পনা করি। আমার চিঠি পেয়ে একদল লোক নদী পাড়ে অপেক্ষা করছিল। আমি সেদিন রাতে ফারদিনাকে নিয়ে নদীর পাড়ে যাই। নদীতে পালতোলা নৌকায় উপস্থিত ছিল আমার লোক। তীর ছুঁড়ে একটা চিঠি পাঠিয়েছিল। সেখানে লেখা ছিল, আপনি অনুমতি দিলে জমিদার কন্যাকে তুলে নিয়ে যায়। আমি চোখের ইশারায় ওদের না করি। হঠাৎ কেন জানি ইচ্ছা করছিল না ফারদিনা আমার থেকে দূরে যাক। নিজেকে শান্ত করলাম। ফারদিনা জিজ্ঞেস করলে আমি মিথ্যা বলি। ফিরে আসি আমার বাড়িতে। প্রতিশোধের আগুনটা ধীরে ধীরে নিভে যাচ্ছিল। তারপরেও কোথাও যেন একটা জিদ রয়ে গেল। আর সেই জিদ থেকে ফারদিনাকে ভোগ করি, ওর ভালোবাসাকে আমি ব্যবহার করি। ভেবেছিলাম তোরা যেমনটা করেছিস আমিও তেমনটা করব। ফারদিনা অন্তঃসত্ত্বা, আমি জানতে পেরেছিলাম, কিন্তু আমি ওকে সত্যিকারে ভালোবেসে ফেলেছি। সুফিয়ান কেঁদে উঠল। সব সত্য জানার পর ফারদিনা চাপা স্বরে কাঁদল। তার ইচ্ছা করছে এক্ষুনি নিজের জীবন উৎসর্গ করতে, পিয়াসার মতো মরে যেতে, পারছে না। সুফিয়ানের দিকে চোখ তুলেও তাকাতে পারছে না। যে মানুষটাকে সব থেকে বেশি ভালোবাসত, সেই মানুষটাই সবচেয়ে বেশি কষ্ট দিল তাকে। ভেবে ফারদিনা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সুফিয়ান চোখের জল মুছে বলল, ধীরে ধীরে গ্রাম মানবশূন্য হতে শুরু করলো। আমি সবাইকে গায়েব করে দিই। যখন এবং যেদিন গ্রামবাসীদের গায়েব করতাম, সেদিন আমার সাথে ব্রিটিশদের সদস্যরা থাকতো। রোজ রাতে ওরা গ্রামবাসীদের অশ্ব বেঁধে নিয়ে যেত। যে বেঁচে থাকতো সে বেঁচেই থাকতো, আর যে মরে যেত তাকে আমি আমার গোলাপ বাগানে পুঁতে দিতাম। থেমে দীর্ঘশ্বাস ফেলে বলল, এবার আসি আমার কিছুদিন আগে সিন্ধুতলি গ্রামে যাওয়ার বিষয়ে। আলিমনগর পুরোপুরি মানবশূন্য করতে প্রায় 250 গ্রামবাসীকে সরাতে হতো। আমি বাকিদের বন্দি করতে সেদিন সিন্ধুতলি যাওয়ার নাটক করি। আসলে আমি সেদিন ফারদিনার সামনে থেকে রওনা হলেও আমি যাইনি, ফিরে এসেছিলাম। সেদিন রাতে বাকিদের বন্দি করি। এরপর লক্ষ্য ছিল তোদের উপর, তুই সহ তোর 3 ভাইয়ের উপর। কিন্তু এরপর আমি সিন্ধুতলি গ্রামে যাই। বিন্তির বিয়ে ছিল, ওর বিয়ে আমার জন্য হচ্ছিল না। যেদিন আমি পৌঁছাই সেদিনই বিয়ে হয় ওর বৈদেশিক এক নাগরিকের সাথে। আমি আলিমনগর বাকিদের বন্দি করতে সক্ষম হয়েছে শুনে
ব্রিটিশ প্রধান খুশি হয়ে বিন্দির বিয়ের জন্য রাজি হয়, কেননা উনি বলেছিল আমি যতদিন না গ্রাম মানবশূন্য করছি ততদিন ওর বিয়ে হবে না। সেদিন বিয়ে হয়েছে, কিন্তু অমন অবস্থায় ফারদিনা আমাকে দেখে ফেলেছে। এরপর আমি আলিমনগরে ফিরে আসি, এসে খোঁজ পেলাম না ফারদিনার। আজ যখন ওর খোঁজ করতে এখানে আসবো ভেবে মনস্থির করছি, ঠিক তখনই বার্তা আসে আলিমনগর থেকে। 100 গ্রামবাসীদের তারা নিয়ে যেতে সক্ষম হয়েছে, বাকি 150-দের খোঁজ পাচ্ছে না। আর বাকিদের ব্রিটিশ প্রধান জীবিত অবস্থায় চান। কেন চান আমি জানি না। আদিব বলল, তুই হচ্ছিস সব থেকে বড় মাপের খেলোয়াড়, কিন্তু আমরাও কম না। আমাদের মাথায় একটা বোঝা পড়েছে, আর এই বোঝা সরাতে তোকে দরকার ছিল। তোকে আগে থেকে সন্দেহ হচ্ছিল বিধায় তোর খোঁজ নেই। সব জানতে পারি। তুই যখন মরুভূমিতে গিয়েছিলি ফারদিনাকে খোঁজ করতে, তখন বাকি গ্রামবাসীদের আমরা বন্দি করে নিয়ে এসেছি ওদের মুক্ত করতে, এবং নিজের বোন এবং গ্রাম বাঁচাতে একটা সহজ কাজ করতে। সুফিয়ান বলল, আমার একটা প্রশ্ন আছে, সেগুলোর উত্তর দিতে হবে। কি প্রশ্ন? সুফিয়ান বলল, শামসুল নিজের সন্তান হারিয়েও কেন আনন্দে ছিল? ফারদিনা কেন একদিন মাঝরাতে গোসল করেছিল? তুই মজিদ মিয়ার মেয়েকে কেন হত্যা করেছিলি? 19 মাঘ 1276 আর 1 ফেব্রুয়ারি 1870। আতিফ বলল, তোর কাছে আমার আরও প্রশ্ন রয়ে গেছে। মজিদ মিয়ার মেয়েকে হত্যা করেছি তুই কীভাবে জানলি? সুফিয়ান ধীর স্থির কণ্ঠে বলল, আজ যখন মরুভূমির পথ থেকে ফিরছিলাম তখন ওনার সাথে আমার সেই পথে দেখা হয়। অনেক আগে থেকেই ওনার আমার উপর সন্দেহ ছিল। আজ আমি সমস্ত সত্য ওনাকে খুলে বলি। এরপর আমিও জানতে চাই, আপনার মেয়ে মারা গেছে 10 বছর হয়, কিন্তু কিছুদিন আগে আমাকে কেন বললেন আপনার মেয়ে হঠাৎ করে মারা গেছে? তখন উনি বললেন, আদিব আমার মেয়েকে ধর্ষণ করেছে, এরপর মেরে ফেলেছে। আর এই সত্য উনি আমাকে বারবার বলতে চেয়েও বলতে পারেনি। মেয়ের শোকে কখনো কখনো পাগলের মতো আচরণ করত। আজ আমি উনাকে সান্ত্বনা দিলাম, আপনার মেয়ের খুনের প্রতিশোধ নেব। তখন উনি যেন স্বস্তি পেলেন। আর ফারদিনাকে সাবধানতার চিঠি উনি দিয়েছেন, আর রশিদ চাচাকেও উনি দিয়েছেন। সুফিয়ান থেমে গেল, ঘুরে ঝিলমিলের দিকে তাকালো। ঝিলমিল আরামায় এসে বসে আছে, আর ফারদিনা মেঝেতে। সুফিয়ান আবিদকে নির্বাক কণ্ঠে জিজ্ঞেস করলো, ঝিলমিলকে তোরা এতটা সম্মান দিচ্ছিস ওকে? ও একজন দাসী, এর বেশি কিছু না, কিন্তু আমাদের কিছু কাজে সাহায্য করে দিয়েছে। ফারদিনার জন্য যে আমরা খাস নজরদারি রেখেছিলাম সে আর কেউ নয়, ঝিলমিল। ঝিলমিল ফারদিনার সম্পর্কে সব কিছু খুলে বলে আমাদের কাছে। এরপর ওই ইচ্ছা করেই ফারদিনাকে নিয়ে তোর খোঁজে করে। আমাদের অর্ধেক কাজ ঝিলমিল সহজ করে দিয়েছে। সুফিয়ানের চোখে ক্রোধের লাভা ভেসে উঠল, বলল, ফারদিনা ওকে নিজের বন্ধু ভেবেছিল, কিন্তু শেষমেশ এই বন্ধুই ওর পিঠে ছুরি মারল। আদিব হেসে বলল, তুইও তো ওকে ঠকিয়েছিস। আমি ঠকাইনি। যদি ঠকাতাম তবে ওকে ছেড়ে চলে যেতাম, পাগলের মতো এখানে ওখানে খুঁজতাম না। পরিবেশ নীরব, এতটাই নীরব যেন এখন মেঝেতে একটা পাতা পড়লেও সেই শব্দ পরিষ্কার শোনা যাবে। খাঁচায় বন্দি বাঘ চুপচাপ বসে আছে, ঠিক সেভাবে ফারদিনা বন্দি। তার হুফে হুফে কান্নার শব্দ সুফিয়ান শুনতে পাচ্ছে। ঘুরে তাকাতেও লজ্জা পাচ্ছে তার দিকে। সুফিয়ান আদিবকে তাড়া দিল, বলল, এখন আমার প্রশ্নের উত্তর দে। আদিব বলল, মজিদ মিয়ার মেয়েকে ধর্ষণ আমি ইচ্ছা করে করিনি। পছন্দ করতো আমাকে, আমি করতাম না, কিন্তু ও যেন আমার পিছু ছাড়তেই চাইল না। একে তো সামান্য কৃষকের মেয়ে, হঠাৎ আমার মাথায় দুষ্ট বুদ্ধি চলে আসে ওকে ইচ্ছে মতো ব্যবহার করার। বিয়ের প্রলোভন দেখিয়ে ওর সাথে রাত কাটালাম। 1 দিন আর 2 দিন নয়, বহুদিন। এরপর একদিন জানতে পারি ও অন্তঃসত্ত্বা। আমি ভয় পেয়ে যাই, যদি আব্বা জানতে পারে তো আমাকে ভুল বুঝবে, গ্রামে দুর্নাম ছড়াবে। সেসব ভেবে আমি ওকে মেরে ফেলি। থেমে আবার বলল, এরপর আসছে ফারদিনার মাঝরাতে গোসল করার বিষয়ে। বাক্যটি শুনে অকারণে সুফিয়ানের বুকের ভেতর চাপ সৃষ্টি হলো। ঘুরে তাকালো ফারদিনার দিকে। ফারদিনা তার দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদছে। ফারদিনার কান্না সুফিয়ান সহ্য করতে পারছে না। ফারদিনাকে সান্ত্বনাও দিতে পারছে না। তার কাছে নিজেকে বড্ড অসহায় মনে হলো। আদিব বলল, ফারদিনার একটা রোগ আছে, রক্তনাশা নীলশোক। এই রোগটি শরীরের ভেতরে একটি নীলাভ বিষকণা তৈরি করে,
যা ধীরে ধীরে রক্তকে দূষিত করে। রক্ত দিনে দিনে কালচে নীল হয়ে যায়। আজ থেকে 2 বছর আগে হঠাৎ ও অসুস্থ হয়ে পড়েছিল। তখন একজন বৈদ্য এসব বলেন। আমরা অনেক অনেকভাবে চিকিৎসা করাই, কাজ হচ্ছিল না। ও সুস্থ হয়ে ওঠেনি। এরপর গ্রামের সমস্ত বৈদ্যদের একসাথে ডাকি। ওনারা পরামর্শ করেন, বললেন এই রোগটি নিরাময় করা যাবে। তার জন্য শিশুদের রক্ত দরকার। বিষকণাটি শুধু শিশুদের বিশুদ্ধ রক্ত পেয়েই সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়, কারণ শিশুদের রক্তে জীবনী নীলকণা বেশি থাকে বলে ওনাদের ধারণা। এই রোগ বছরে মাত্র 3 বার আক্রমণ করে, পূর্ণিমার পরের রাতে। শিশুদের রক্ত সবচেয়ে পবিত্র, দূষণমুক্ত। তাই রোগটিকে নিয়ন্ত্রণ করতে সেটাই দরকার হতো। বছরে 3 পূর্ণিমার রাতের পর ওকে 3টে শিশুর রক্ত দিয়ে গোসল করানো হতো। ওর অজান্তেই ওকে সে রক্ত দিয়ে তৈরি ওষুধ খাওয়ানো হতো। রক্তের সাথে থাকতো 7 ধরনের ফুলের নির্যাস, যাতে রক্তের গন্ধ না আসে। কিন্তু ফারদিনা এই রোগ আমরা কিভাবে নিরাময় করতাম সেসব ফারদিনা জানতো না। ও শুধু জানতো এটা একটা ঔষধ। শেষ সময়ে ফারদিনার জন্য কোনো শিশু পাচ্ছিলাম না। তখন আমরা শামসুলের ছেলেকে ওর কাছ থেকে কিনে নিয়ে আসি। আর সবার সামনে শামসুল আর ওর বউ এমন হাবভাব করে যেন ওদের সত্যিই কষ্ট হচ্ছে। টাকার লোভে পড়ে গিয়েছিল ওরা। গ্রামের শিশুদের আমরা ফারদিনার জন্য হত্যা করতাম। আমরা কখনো ফারদিনাকে বিয়েও দিতে চাইনি, কেননা গদাধর পণ্ডিত বলেছে ওর যদি বিয়ে হয় আর ওর গর্ভে যদি সন্তান আসে তবে আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে। তবে ওকে বিয়ে দেওয়ার ইচ্ছা আব্বার কিছু হুটা হলেও ছিল। একমাত্র মেয়ে বলে আব্বা ওকে অনেক ভালোবাসতেন। সুফিয়ান ঘৃণা কণ্ঠে বলল, তোদের শিক্ষিত মানতাম, কিন্তু তোরা যে কুসংস্কার মানিস আগে জানতাম না। ফার্দিনার যদি এরকম কোনো রোগ হয়েই থাকতো তবে নিরাময় করার জন্য অন্য উপায় থাকতো, অথবা চিকিৎসা ছিল। যারা কুসংস্কার বিশ্বাস করে তাদের মতো নিকৃষ্ট মানুষ হয় না। তোরা যখনই মানবি যে গদাধর পণ্ডিত যা বলেছে সব সত্য হবে, বিশ্বাস কর, তখনই তাই হবে। যখন তোরা আল্লাহ ব্যতীত অন্য কারোর উপর ভরসা করবি তখন তোদের তার উপর নির্ভরশীল করে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবেন। আজ আমার মুখে হয়তো এসব কথা মানাচ্ছে না, আমিও পাপ করেছি, অন্যায় করেছি। বিশ্বাস কর, আজ আমি অনুতপ্ত। তবে আমি ফারদিনাকে ঠকাইনি, ওকে ভালোবাসি। আমি ওকে এখান থেকে নিয়ে যেতে চাই। আদিব হেসে ফেলল, সাথে বাকি ভাইয়েরাও। আদিব বলল, ওকে নিয়ে যেতে তো দিব না, আর ওকে নেওয়ার জন্য তোকে এখানে ডাকিনি। তাহলে? সুফিয়ান কিছুটা বিভ্রান্ত হলো। আদিব সহ 4 ভাই একত্রিত হলো। আদিব বলল, দেশ ও গ্রামবাসীদের তো জীবিত অবস্থায় নিয়ে যেতে হবে তো, তাই না? ওদের কোথায় আটকে রেখেছি দেখবি? সুফিয়ান শুধু চেয়ে রইল, কিছু বলল না। এরপর আদিব হাতের ইশারা করল। তার ইশারার সাথে সাথে একটা বড় লোহার দরজা খুলে দিল অনুচারীরা। খোলার সাথে সাথে কেরোসিনের গন্ধ ভেসে আসলো। দরজার সামনে আরও একটা কাটার মতো দরজা, তবে এর ভেতরে দিয়ে ওপারের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে। সুফিয়ানের চোখ পড়ল সর্বপ্রথম আজমাতের দিকে। ঘরটির ভেতরে খোলাসার মতো, শুধু গ্রামবাসীদের মাথা দেখা যাচ্ছে। ওদের মধ্যে থেকে একজন মহিলা বলে উঠল, সুফিয়ান ভাই, আমার স্বামী তোমার লগেই কাম করে, ওনার নাম বদরু। তুমি আমাকেও এখান থেকে মুক্তি দাও। সুফিয়ান বসা থেকে উঠে দাঁড়ালো। গ্রামের মানুষগুলোকে সেই বন্দি করেছে, বদরুর স্ত্রী সন্তানকেও সে বন্দি করেছে। ওদের না জানি কত কষ্ট হয়েছে। আজ যেন সুফিয়ান অন্যদের কষ্টগুলো উপলব্ধি করতে পারছে। অন্যদিকে নিজেকে অপরাধীও মনে হচ্ছে। বদরু, হাবলু, লালমিয়া, সোলেমান ওরা যদি সত্যিটা জানতে পারে, নির্ঘাত সুফিয়ানকে ভুল বুঝবে। সুফিয়ান নিশ্চিত হলো সেই ব্যাপারে। কেরোসিনের গন্ধ ধরে সুফিয়ান আদিবকে জিজ্ঞেস করল, কেরোসিনের গন্ধ আসছে কোথা থেকে? গ্রামবাসীদের শরীর কেরোসিন দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে, ভালো করে দেখ। দরজার সামনে অনুচার মশাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ও যদি একবার মশালটা ঘরের ভিতর ফেলে দেয় তবে সমস্ত গ্রামবাসীরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সাথে তোর গ্রাম ধ্বংস করে দেবে ব্রিটিশ দল, শেষ হয়ে যাবে তোর বোন। আদিব এসব কেন বলছে এখনও সুফিয়ান বুঝে উঠতে পারল না, বিস্ময় হয়ে গেল।
আকরম রাগান্বিত চোখে বলল, কিন্তু তোরা ওদের মারবি কেন? ওদের শরীরে কেরোসিন দিয়ে ভিজিয়ে রেখেছিস কেন? আদিব সহ 4 ভাই উচ্চস্বরে হেসে উঠল, অস্বাভাবিক হাসি। আদিব থেমে পুনরায় চেয়ারে বসল। সুফিয়ানকে বসতে বলল। সুফিয়ান বসে। আদিব বলল, এবার তোর বাকি প্রশ্নের জবাব দে। তুই প্রশ্ন করেছিলি না ফারদিন আমাদের কাছে ছিল, তারপরও কেন তোকে মিথ্যা বলেছিলাম? জবাব হচ্ছে, আমরা যখন জানতে পারি তোর সাথে ফারদিনের সম্পর্ক, তখন আব্বাও জেনে যায় এসব। কিন্তু আব্বা তোদের সম্পর্কে রাজি ছিল। উনি বরাবরই সাহস আর নৈতিকতা দেখতেন। তোর বেলায়ও সেটাই। যদিও আমি প্রথম তোদের কথা আব্বার কাছে বলি, আব্বা রাজি হননি, পরে কি যেন কী ভেবে মেনে নেন। কিন্তু এর মধ্যেই তোর সম্বন্ধে আমরা প্রায় সব জেনে যাই। তুই সিলমন হায়দারের ছেলে জেনেই আব্বা চুপসে গিয়েছিল। তুই যেদিন বিয়ের প্রস্তাব নিয়ে আসিস, আব্বা তখন তোর সম্বন্ধে জেনে গিয়েছিল সব। তাই উনি কি করবেন ভেবে পাচ্ছিল না। আমি সেদিন মিথ্যা বলেছিলাম যে ফারদিনা আজমাদের সাথে বিদেশে চলে গেছে, আর আব্বা সত্যটা জেনেও চুপ ছিল, কারণ উনি তোর সত্যটা জানার পর কখনোই ফারদিনাকে তোর ঘরে পাঠাতো না। আব্বা ফারদিনার রোগ নিয়েও তোর সাথে আলাপ করতে চেয়েছিল। এরপর তুই রাজি হলে ওকে তোর সাথে বিয়ে দিত। কিন্তু সব কিছু শেষ হয়ে গেল। আদিব কিছু চিন্তা করে আবার বলল, তুই যেদিন বিয়ের প্রস্তাব নিয়ে আসিস, ওদিন আমরা নিশ্চিত ছিলাম তুই সিলমন হায়দারের ছেলে। তারপর তোর আসল পরিচয় এবং পরিচয় লুকিয়ে রাখার উদ্দেশ্যে গভীরে যাই আমরা। তখন পর্যন্ত ফারদিনা বন্দী ছিল না। আমাদের নির্দেশে ঝিলমিলকে আলাদা একটি ঘরে রেখেছিল। সুফিয়ান চুপচাপ বসে রইল, কোনো প্রতিক্রিয়া করছে না। থেমে আদিব আবার বলল, সব কিছু শেষ কিভাবে হয়েছে চল শেষ প্রসঙ্গে আসি। তুই বিয়ের প্রস্তাব নিয়ে আসার পরের দিন আব্বা শহরে চলে যায় একটা কাজে, আর ঠিক সেদিন গদাধর পণ্ডিত আসেন আমাদের বাড়িতে। সাথে ছিলেন একজন বৈদ্য। ফারদিনা বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া করছিল না। ভেবেছি হয়তো ওর আগের রোগ ধরা দিয়েছে। কিন্তু সেদিন ফারদিনা চিকিৎসা করলে বৈদ্য জানায় ওর গর্ভের সন্তান। উনি জানতে চান এই সন্তান বৈধ না অবৈধ। আমরা সত্যটা তখন বলে দিই। উনি তো ছিছি করতে শুরু করে। ছিছি করতে করতে ঘর থেকে বের হয়ে যায়। ছিল শুধু গদাধর পণ্ডিত। উনি বলেছেন ফারদিনা মহাপাপ করেছে, যে পাপের ক্ষমা নেই। ফারদিনা আর ফারদিনার সন্তান যদি বেঁচে থাকে, তবে চিরদিনের জন্য শেষ হবে আমাদের জমিদারি, ধ্বংস হয়ে যাবে আমাদের বংশ। আর উনি যা বলবেন সব সত্য হয়। আদিব থেমে যায়। সুফিয়ান এখন পর্যন্ত তার প্রশ্নের সঠিক উত্তর পায়নি। আদিব এবার একটা সিগারেট ধরিয়ে ফুঁকে বলল, ওনার কাছে জানতে চেয়েছিলাম এর সমাধান কি। তারপর উনি ভেবে বলেন, এই সন্তান কার? আমরা তোর কথা বললাম। তোকে একদিন গদাধর পণ্ডিত দেখেছিল, তোর রাশি বলেছিল অশোভনী। উনার মনে পড়ে তোর কথা। এরপর উনি বলেন, তোর অশোভনী রাশি, তোর অবৈধ ফসল ফারদিনার গর্ভে। তুই যদি নিজের হাতে ফারদিনাকে হত্যা করে ফেলিস, তবে এই পাপ থেকে আমাদের বংশ মুক্তি পাবে। আর এজন্য আমরা কৌশল খুঁজতে থাকি তোকে দিয়ে কীভাবে এই কাজ করাবো। কারণ তুই ফারদিনাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছিস। তাই তোর বন্দি করা গ্রামবাসীদের আমরা বন্দি করে ফেলি। এখন তুই ফারদিনাকে মেরে ফেল। কথাটা বলে আদিব থামতে না থামতেই সুফিয়ান লাথি মেরে আদিবকে ফেলে দেয়। আদিব চেয়ার থেকে মেঝেতে পড়ে যায়। ঝিলমিল সহ সবাই চমকে উঠল। সুফিয়ান দ্বিতীয়বার আদিবের কলার ধরে মাটি থেকে তুলে বলল, তোর কত বড় সাহস, ওকে মেরে ফেলতে বললি, শুয়োরের বাচ্চা। রায়ান আরিব এসে সুফিয়ানকে সরাতে চাইল, কিন্তু সুফিয়ান এর শক্তির কাছে পেরে উঠল না। সায়েম তখন চেঁচিয়ে বলল, সুফিয়ান ওকে ছাড়, নাই গ্রামবাসীদের পুড়িয়ে ফেলবো, সাথে তোর গ্রামের হাজার হাজার মানুষ, সাথে তোর বোনও শেষ হবে। সুফিয়ান থেমে গেল, আদিবের কলার ছেড়ে দিল। আদিব নিজের কলার ঠিক করে চেয়ারে বসলো, যেন কিছুই হয়নি। সুফিয়ান বলল, নিজের বোনের সাথে কোন ভাই এরকম করতে পারে? ছি। বোন যদি সংস্কারের বাইরে যায়, তো সেই বোন রেখে লাভ কি? ফারদিনার কোনো দোষ নেই, দরকার হলে আমাকে শাস্তি দে, ওকে ছেড়ে দে। এবার আদিব বিরক্তের সাথে বলল, যা বলছি তাড়াতাড়ি কর। দেখ, একবার যদি বন্দি থাকা সমস্ত গ্রামবাসীদের মেরে ফেলি, তবে তোর লস। এতে করে ব্রিটিশ বাহিনী তোর উপর ক্ষেপে যাবে, তোর গ্রাম মানুষ শূন্য হবে।
তোর বোন হয়তো ওদের হাতে মরেই যাবে। একজন মানুষের বিনিময়ে তুই হাজার হাজার মানুষের প্রাণ নিস না। সুফিয়ান বিশাল এক দেয়ালের মাঝে যেন আটকে পড়েছে। না সে এদিক সরতে পারছে, না এই দেয়ালের চাপ থেকে বের হতে পারছে। সে নিশ্চয়ই জীবনে মহাপাপ করেছিল, নয়তো আজ এরকম বিপদে পড়তো না বলে ভাবছে। যে মানুষটিকে সবচেয়ে বেশি ভালোবেসেছে তাকে কীভাবে নিজের হাতে মেরে ফেলবে? সুফিয়ান ভাবতে পারছে না। হাত কাঁপছে, পা কাঁপছে, পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। মৃত্যুর সামনে মানুষ যেভাবে ছটফট করে, সেও আজ সেরকমভাবে ছটফট করছে। তবে তার যন্ত্রণা যেন কেউ দেখছে না। ভেতরটা শব্দে শব্দে ভেঙে যাচ্ছে। প্রতিশোধের বিষাক্ত নেশা কখনোই পূর্ণের হয় না। আস্থা হাড়ে হাড়ে টের পাচ্ছে। অনুতাপে জ্বলছে সুফিয়ান, চোখে জল। আদিব সুফিয়ানের মুখোমুখি হয়ে আবার বলল, যা বলছি দ্রুত কর, নয় গ্রামবাসীরা পুড়ে মরবে, তোর গ্রাম ধ্বংস হবে, তোর বোন শেষ হবে। তুই যদি আজ ওকে নিজের হাতে না মারিস, তবে আমরা মেরে ফেলব। সুফিয়ান গর্জনের সাথে বলল, ওকে মেরে ফেলার কথা একদম বলবি না। থেমে সুফিয়ান নরম গলায় বলল, দেখ ভাই, কুসংস্কার বিশ্বাস করতে নেই, এসব অন্ধবিশ্বাস। এগুলো মানলে তোরাও ধ্বংস হবি। রায়ান সুফিয়ানকে ধাক্কা দিয়ে বলল, তুই কিন্তু আমাদের অনেক ক্ষতি করেছিস, তারপরও কিছু বলছি না, কারণ তোর ক্ষতিও আমরা করেছিলাম, কিন্তু তার চেয়ে বেশি করেছিস, আমাদের গ্রামকে মানবশূন্য করে ফেলেছিস, ব্রিটিশ বাহিনীর সাথে হাত মিলিয়েছিস। সুফিয়ান বলল, ওরা আমাকে বাধ্য করেছিল, আজ তোরাও আমাকে বাধ্য করছিস নিকৃষ্ট কাজ করার জন্য। আমি অন্যায় করেছি, পাপ করেছি, তোরাও পাপ করেছিস, আর সেই পাপের খেসারত ফারদিনাকে দিতে হবে। তুই পাপ করেছিস, আর এখন সেই পাপ থেকে আমাদের বংশকে মুক্ত তুই করবি, সায়েম বলল। সুফিয়ানের চোখ দুটো জলে ডুবে গেল। কুদ্দুস কাঁদছে। সাহস করে আদিবের বিরুদ্ধে সুফিয়ানের হয়ে কিছু বলতে পারছে না। আজ খুব করে কুদ্দুস রসিক তালুকদারকে মনে করছে। সে থাকলে নিশ্চয়ই আজকের এই দিন দেখতে হতো না, কখনোই না। একবার সাহস জোগাড় করে কিছু বলবে, পুনরায় সেই সাহস যেন সমুদ্রের অতলে তলিয়ে গেল। আজ এই পর্যন্তই। পরবর্তী পার্ট নিয়ে খুব দ্রুত আসবো আপনাদের মাঝে। এতক্ষণ ধৈর্য দিয়ে শোনার জন্য ধন্যবাদ।